আমি কাউকেই আঘাত করতে চাই না। কেউ একজন চাকরি বাকরি পাচ্ছে না, গ্রাজুয়েশন পর চাকরি বাকরি পাচ্ছে না, প্রাইমারি স্কুলে জয়েন করে ফেললো। সেই সকল ব্যক্তিবর্গই শিক্ষক বা শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করবেন যারা মেধাবী পার্সন আছে টোটাল বাজেটের, এটাকে বাড়িয়ে আমরা আমরা শিক্ষাতে এটা ডাইভার্ট করতে চাই বড় বাজেট। যার একটা বড় অংশ থাকবে, যার একটা বড় অংশ থাকবে টিচার যারা আছেন, প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদেরকে একটা অর্থনৈতিক সাপোর্ট দেওয়া। আমরা অনেক সময় দেখেছি যে বাধ্য হয়েই প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা সেকেন্ড একটা জব ওনাদেরকে করতে হয়, একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয় সংসার চালানোর জন্য। আমরা চাই না ওনারা এটা করুক, আমরা চেষ্টা করছি, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ যাতে ওনারা ওনাদের ফুল কনসেন্ট্রেশন, ওনাদের পুরো মনোযোগ যাতে ওনারা শিক্ষার্থীদের পিছনে দিতে পারেন। আমরা ওনাদেরকে ওনাদের সামাজিকভাবে অর্থনৈতিকভাবে ওনাদেরকে যাতে আমরা বেটার সাপোর্ট করতে পারি, সেটা আমাদের থাকবে অন্যতম মূল লক্ষ্য টিচারদেরকে। আচ্ছা, এখন আরেকটি বিষয় আছে। বিষয়টি হচ্ছে যেটা তুমি বললে, আমি প্রায় বলি, হ্যাঁ, আমি মনে করি যে প্রাইমারি স্কুলে যারা পড়ালেখা করে এদের বুনিয়াদটাকে যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলেই আমরা ভবিষ্যৎটাকে একটা শক্ত সুন্দর ভিত্তির উপরে তৈরি করতে পারবো। আমরা শক্ত সুন্দর ভিত্তির উপরে তৈরি করতে পারবো আমরা, কারণ নর্মালি একটা বাচ্চা সাধারণত 5 বছর বয়সে যা যা কিছু শিখবে সেটা তার মাথার মধ্যে একদম খোদাই হয়ে যায়। তো সেই জন্যই বাচ্চা থেকে তাদেরকে সামাজিক ভ্যালু বলো, তাদেরকে ভালো যে কোনো জিনিস বলে, এই সবগুলো আমরা চেষ্টা করবো প্রাইমারি স্কুল থেকে শেখাতে। একটি কথা আমি কাউকে আঘাত না করে বলতে চাই, বিশেষ করে প্রাইমারি স্কুলের বা স্কুল পর্যায়ে সেকেন্ডারি স্কুল পর্যায়ে যারা শিক্ষক শিক্ষিকা আছেন, আমি কাউকেই আঘাত করতে চাই না। তবে নর্মালি আমাদের সমাজ ব্যবস্থায় আমরা একটি চিত্র দেখি। অনেক সময় আমরা দেখি যে ঠিক আছে, কেউ একজন চাকরি বাকরি পাচ্ছে না, গ্রাজুয়েশন পর চাকরি বাকরি পাচ্ছে না, প্রাইমারি স্কুলে জয়েন করে ফেললো। আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি যেটা বিশ্বাস করি, যে প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুলে সেই সকল ব্যক্তিবর্গই শিক্ষক বা শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করবেন যারা ভালো মেধাবী। তোমরা যারা মেধাবী আছো, আজকে যারা এখানে পুরস্কার পেয়েছো, বৃত্তি পেয়েছো, তোমাদের মতন মেধাবীরা যখন আস্তে 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 শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা শুরু করবে, আমি বিশ্বাস করি ঠিক সেদিন থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের সামগ্রিকভাবে জাতি একটা শক্ত ভিত্তির উপরে আস্তে আস্তে দাঁড়াতে পারবে। আমি কি, ও, আরেকটা তুমি বলেছো পানির ব্যবহার, তাই না? তোমার প্রশ্নের একটা অংশ ছিল বোধহয় পানির সমস্যা। ইয়েস। তোমার নামটা কি বলেছিলে? হাম। সরি, আবার বলো, আবার বলো। সাবরিনা ইলহাম। সাবরিনা, হ্যাঁ, সাবরিনা, হ্যাঁ, সাবরিনা। সাবরিনা, পানির বিষয়টা একটা একটা সিরিয়াস অবস্থা হয়ে আছে। এখানে অনেক মুরব্বী আছেন, আমার চেয়েও বয়সে অনেকে বড় আছেন, আমাদের বয়সী আছেন, আমরা দেখেছি তখন, বা বিশেষ করে মুরব্বী যারা, আমাদেরও যারা মুরব্বী আছে, তুমি তোমার দাদা দাদি নানা নানি যদি ওনারা বেঁচে থাকেন, ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, খাল খনন কর্মসূচি। এই খাল খনন কর্মসূচিটা কেন করা হয়েছিল? কয়েকটি কারণে, কয়েকটি কারণ আছে, আমি অল্প বেশি কারণ বলবো না, সময় লাগবে। তার মধ্যে একটা কারণ ছিল কৃষকদের সেচ সুবিধার জন্য, যাতে পানি কৃষকরা সঠিক সময় পেতে পারে, সেই জন্য খাল খনন করা ছিল। নদী থেকে সারা দেশের ভিতর 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 দিয়ে খাল নিয়ে আসা হয়েছিল। এটি ছিল একটি কারণ। দ্বিতীয় একটি কারণ ছিল বর্ষার সময় যখন হঠাৎ করে নদীতে পানি বেশি হয়ে যায়, আমরা দেখেছি যে নদীর দুপাশ তখন ছাপিয়ে বাড়ি ঘরগুলো পানিতে ভেসে যায়। আমাদের যদি খালগুলো খনন করা থাকে, তাহলে বাড়তি পানিটা খালে চলে যাবে বর্ষার সময় এবং সেখানে থাকবে। সেই পানিটা, সেটি সেচ সুবিধার জন্য হোক, সেটি খালের দুই পাশে যে সকল মানুষ বসবাস করেন তাদের নিজস্ব ব্যবহারের জন্য হোক, সেই পানিগুলো আমরা ব্যবহার করতে পারবো। আমাদের খাল খনন করাটা সেই জন্য অত্যন্ত জরুরি। আরেকটি কারণে আমাদের খাল খননটা জরুরি, এই যে তুমি বললে পানির ব্যবহার, তোমার কি ধারণা আছে সাধারণত একজন মানুষের সারা দিনে খাওয়া দাওয়া গোসল টোসল সবকিছু মিলিয়ে পানি খাওয়া থেকে শুরু করে সাধারণ কত লিটার পানি লাগে, তোমার ধারণা আছে? অন এন এভারেজ, অন এন এভারেজ 100 লিটার পানি লাগে।
100 লিটার পানি একজন মানুষের মোটামুটি প্রতিদিন স্বাভাবিকভাবে কম বেশি যদি ব্যবহার করে, অনেকে বেশিও ব্যবহার করে সেটা অন্য বিষয়। তুমি খেয়াল করে দেখবে, নিশ্চয়ই তোমাদের ধারণা আছে, এখানে অনেকেরই নিশ্চয়ই ধারণা আছে, বাংলাদেশে এই যে তুমি পানি বললে পানি ঠিকভাবে পাও না তোমরা স্কুলগুলোতে, শুধু স্কুলগুলোতে নয়, আমরা যদি দেখি যে কোনো ওয়াটার বডি থেকে, অর্থাৎ সেটি খাল হোক, নদী হোক, পুকুর হোক, দিঘি হোক, যে সকল মানুষ এই ওয়াটার বডি থেকে দূরে থাকে তাদের দেখবে একটি সমস্যা হয়, বিভিন্ন রকম স্কিন ডিজিজ হয় তাদের, চর্ম সংক্রান্ত অসুখ হয়। কেন? কারণ ঠিকভাবে তারা গোসল, হাত মুখ ধোয়া এইগুলো তাদের পক্ষে করা সম্ভব হয় না। কাজে আমরা যদি, তুমি যে স্কুলে পানি পাচ্ছ না, কৃষকদের পানির সুবিধা, বন্যার বিষয়টা, তারপরে এই যে আমি বললাম সমস্যা আরেকটি, যারা দূরে থাকে তারাও পানি পাচ্ছে না, আমাদের যদি এই সবগুলো বিষয় চিন্তা করতে হয়, আরেকটি বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নদীতে পানি যেহেতু কমে গিয়েছে বিভিন্ন কারণে, খালগুলো ভরাট হয়ে গিয়েছে, পানি কমে গিয়েছে খালগুলোতে, বা নাই, একদম শুকনো ড্রাই হয়ে গেছে খালগুলো। তার ফলে যেটা হচ্ছে আমরা ডিপ টিউবওয়েল ব্যবহার করছি দেশের বিভিন্ন জায়গায়। তুমি নিশ্চয়ই দেখেছো, তোমার এলাকাতে বহু ডিপ টিউবওয়েল। এই ডিপ টিউবওয়েল থেকে গভীর থেকে পানি উঠানোর ফলে হচ্ছে কি, আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল অনেক নিচে নেমে যাচ্ছে, যেটা একটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে আমাদের জন্য। এবং এইভাবে যদি পানি কমতে থাকে, হয়তো দেখা যাবে 20-30 বছর পরে পানি নিয়ে রীতিমতো যুদ্ধ হচ্ছে দেশের মধ্যে, মানুষে মানুষে যুদ্ধ হচ্ছে। কাজে আমরা এই সার্বিক বিষয় যদি চিন্তা করি, আমরা যেটি ঠিক করেছি, আমাদের দলের মধ্যে যেটি আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, এই সমস্যাগুলোর যদি কম বেশি আমাদেরকে সমাধান করতে হয়, আমাদেরকে সেই 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, আমাদেরকে আবার খাল খনন কর্মসূচি শুরু করতে হবে। আমাদের খালগুলোতে পানি নিয়ে কেটে পানি নিয়ে আসতে হবে, আমাদের নদীগুলোতে পানি নিয়ে আসতে হবে। আর এখানে আরেকটি উদাহরণ দিই, তাহলে তোমার জন্য বুঝতে আরেকটু সুবিধা হবে, এখানে সবার জন্য আরেকটি উদাহরণ দিই, সবার জন্য বুঝতে সুবিধা হবে। পানিটা নিয়ে আমি একটু বেশি কথা বলছি, তোমার প্রশ্নের উত্তরটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। কথাটা বলার কারণ হচ্ছে, উত্তরটা লম্বা করার কারণ হচ্ছে, এটা আমাদের প্রত্যেকটি, বাংলাদেশের 20 কোটি মানুষ থাকলে প্রত্যেকটি মানুষের জন্য এই পানিটা অসম্ভব 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 জরুরি একটি বিষয়। পানির অপর নাম জীবন, নিশ্চয়ই তুমি বইয়ের পাতায় পড়েছো, এটা লেখা আছে, পানির অপর নাম জীবন। তো এখন আমাদেরকে, তোমাকে একটা উদাহরণ দেই। গত বছর খানেক আগে তোমার নিশ্চয়ই মনে আছে, আমাদের নোয়াখালী অঞ্চলে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বিরাট অঞ্চলটা নিয়ে একটা হঠাৎ করে একটা বন্যা হয়েছিল, মনে আছে? বন্যা হয়েছিল, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ওই পাশটা আনমিউট করতে হবে, সাবরিনার কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, সাবরিনা কি বলছো? মনে আছে তোমার জি কথাটা? মনে আছে। আচ্ছা, আচ্ছা, এখন 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 সবাইকে আমি বলি, সবাই শোনেন। এই যে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এই এলাকায় বন্যা হয়েছিল, মনে করেন একটা পুকুর, যেই পুকুরটার মধ্যেখানে দাঁড়িয়ে যেদিকেই আমরা যাব 50 মাইল, আমরা একদম পুকুরটার মধ্যেখানে যদি দাঁড়াই এবং যে কোনো দিকে যদি যাই 50 মাইল, তাহলে চিন্তা করেন তো পুকুরটা কি বিরাট। এবং ওই পুকুরটার গভীরতা যদি, এভারেজ গভীরতা যদি 7 ফিট হয়, তাহলে কি পরিমাণ পানি ওখানে জমা হবে বুঝতে পারছো? চিন্তা করে দেখো তো, একটা পুকুর 50 স্কোয়ার মাইল তার, এবং গভীরতা, এভারেজ গভীরতা 7 ফিট, তাহলে কত পানি। কিন্তু আমরা কি দেখলাম, 2 সপ্তাহের মতন পানিটা ওখানে ছিল, তারপরে পানিটা চলে গেল, সমুদ্রে মিশে গেল, পানিটা চলে গেল। তার মানে এই পানিটা যেমন যখন আসলো, মানুষ ক্ষতিগ্রস্ত হলো, ঘর বাড়ি নষ্ট হলো, মানুষের জীবন নষ্ট হলো, ফসল নষ্ট হলো, গবাদি পশু নষ্ট হলো। আবার কি হলো, পানিটা চলে গেল, আমরা পানিটাকে কোনো কাজে লাগাতে পারলাম না, ব্যবহার করতে পারলাম না, না মানুষের জন্য, না কৃষির জন্য, না গবাদি পশু কিছুর জন্য ব্যবহার করতে পারলাম না। সেজন্যই আমরা যদি খালগুলোকে খনন করি, আমরা যদি নদীগুলোকে খনন করতে পারি, তাহলে এই পানিটাকে আমরা আমাদের নিজের দৈনন্দিন ব্যবহার বলো, আমাদের কৃষিকাজ বলো, আমাদের গবাদি পশু বলো, সব কিছুর জন্য আমরা ব্যবহার করতে পারবো। আরেকটি বিষয় হবে, পানিগুলো আস্তে আস্তে আন্ডারগ্রাউন্ড ওয়াটার যে নেমে গেছে, এই আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা আবার রিচার্জ হবে। তার ফলে যেটা হবে, যে আমাদের একটা সমস্যা আছে, ওই যে নিচে থেকে কেমিক্যাল উঠে আসে, আহ, এটা ভুলে গেলাম, কি বলে এটাকে, আম, তুমি বলতে পারবে? আর্সেনিক। আর্সেনিক, ভেরি গুড, ভেরি ভেরি। আর্সেনিকের যে সমস্যা, আমরা বৃষ্টির পানি বা ন্যাচারাল পানি দিয়ে যত আস্তে আস্তে মাটির ভিতরে আমরা পাঠাতে পারবো, পানিটা রিচার্জ করতে পারবো, আর্সেনিকের সমস্যাটা আমাদের কমে আসবে।
তার মানে পানির সমস্যাটা তুমি যে স্কুলে শুধু পাচ্ছ না, কম পাচ্ছ, ঠিকভাবে ব্যবহার করতে শুধু তোমার একার না। চিন্তা করো পানিটা কতভাবে আমাদের প্রয়োজন।